আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি তখন আমি আমার নিজের ভাইয়ের দ্বারাই প্রতিদিন রেপ হতাম। আমার যখন 3 বছর বয়স তখন মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায়। আমি আজও জানি না আমার বাবাকে। তারপর 3 বছরের মতো নানার বাড়ি ছিলাম। নানার বাড়িতে মোটামুটি সুখেই ছিলাম। মায়ের আবার বিয়ে হয় এক লোকের সাথে, তার আবার 2টো ছেলে। বড় ছেলের বয়স ছিল তখন 17 আর ছোটোটার 12। তারা মায়ের সাথে আমাকে মেনে নেয়নি। মায়ের বিয়ের 1 বছরের মতো নানা বাড়িতে ছিলাম। 1 বছর পর আমার নানি মারা যায় আর তখন আমি একা হয়ে যাই। আমার মামা সে চাকরির সূত্রে ঢাকায় থাকে আর পরিবার নিয়ে চিটাঙ্গাঙ্গে আর কেউ থাকতো না বলে রাখি আমার নানা বাড়ি খাগড়াছড়িতে। তখন মা আমাকে নিয়ে তার সাথে যায়। আমার নতুন বাবাটা কিছু না বললেও কিন্তু তার ছেলেমেয়েরা আমায় কোনো রকমে মেনে নেননি। তারা ছোটোবেলা থেকেই আমাকে মারতো, আমাকে কিছু খেতে দিত না। তারা সবসময় আমাকে বকাঝকা করতো। এভাবেই আমার বেড়ে ওঠা। আমাকে মা স্কুলে ভর্তি করিয়ে দিল। শত বাবা আমাকে দেখতে না পারলেও কখনো বকাঝকা করেনি। আমার মাও আমায় খুব বকতো। অনাদর অবহেলায় আমার বেড়ে ওঠা। যখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি ছোটো ভাই আমার গায়ে হাত দিত সবসময়। ব্যাপারটা আমার ভালো না লাগতো না আর ভয়ে কাউকে বলতাম না। একদিন আমার গায়ে হাত দেয় আর আমি খুব ব্যথা পাই। ছোটো ভাই সবসময় বলতো তার পা টিপে দিতে, গা টিপে দিতে। আমি ব্যাপারটা আমার মাকে বলি, মা উল্টো আমায় বকা দেয়। তারপর থেকে আমি ভয়ে আর কাউকে কিছু বলিনি। অষ্টম শ্রেণীতে ওঠার পর একদিন বাড়িতে কেউ ছিল না, সবাই দাওয়াত খেতে গিয়েছিল। তো ছোটো ভাই কোথা থেকে এসে আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়ল। আমার চিৎকার দিয়েও চিৎকার দিতে পারলাম না, আমি ব্যথায় মরে যেতে লাগলাম। তো সে তার চাহিদা মিটিয়ে যখন উঠল সে আমায় বলল, কাউকে বলবি না, খবরদার। আমিও ভয় পেয়ে কাউকে বললাম না, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না, উল্টে আমাকে মারবে। এরপর থেকে ছোটো ভাই প্রায় আমার উপর ঝাঁপিয়ে পড়তো আর মাঝে মাঝে ছোটো ভাই আমাকে টাকা দিত। এভাবেই আমার বেড়ে ওঠা। যখন আমি ক্লাস 10-এ উঠলাম তখন বুঝতে পারলাম আমি কনসিভ করেছি। যখন আমি কনসিভ করি ব্যাপারটা বুঝতে পারিনি আমি। আমার 3 মাস পিরিয়ড অফ ছিল। 3 মাস পিরিয়ড হচ্ছিল না তখন ব্যাপারটা বুঝতে পারি। আর ব্যাপারটা আরও পরিষ্কার বুঝতে পারি ক্লাস 9-এর শারীরিক শিক্ষা বই থেকে। আমরা অনেকেই জানেন সেখানে পুরোপুরি পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা। আমার তখন মাথা ব্যথা বমি ভাব ছিল, কিছু খেতে পারতাম না। আর ব্যাপারটা মা আমলে নেয় আর ভালো করে বুঝে। তখন মা আমাকে জিজ্ঞাসা করে, কী হয়েছে তোর? আমি কিছুই বলি না। পরে মা কিডনির পরীক্ষা করালো আর ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। এর আগে আমি আমার ভাইকে ব্যাপারটা জানাতে সে উল্টো আমাকে অত্যাচার করে বলে, এটার না। আমি বললাম, এত বছর ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করলে যে আমি সবাইকে বলে দিব। সে আমাকে হুমকি দিয়ে বলে, তোর খবর আছে। আমিও ভয় পেয়ে যাই। মা আমাকে অনেক মারধর করে করে ব্যাপারটা গোপন রাখে বাবা ভাইদের কাছ থেকে, আর বলে, এটা কার বাচ্চা, কার থেকে পেট বাঁধিয়েছিস, আরও অনেক কথা বলে। পরে মা বাচ্চাটা গোপনে নষ্ট করে ফেলে। তারপর আমাকে আর স্কুলে যেতে দেয় না। আমি স্কুলে যাওয়ার কথা বললে বলে, যেতে হবে না তোর স্কুলে, আবার পেট বাঁধানোর জন্য। তারপর মা তড়িঘড়ি করে আমার বিয়ের জন্য বাবাকে বলে। বাবা তো এমনিই আমাকে দেখতে পারে না, তাই কোনো রকম চাইছে না আমাকে বিদায় করতে, কারণ আমি উটকো ঝামেলা। এর মধ্যে ছোটো ভাই মালয়েশিয়া চলে যায়। আমি ওই সময় অনেকবার মরতে চেয়েছি, পারিনি। অনেক মানসিক হতাশায় ভুগেছিলাম। এরপর একটা ছেলে আসে আমাদের পাশের গ্রামে। বাবা মা কোনো খোঁজ না নেওয়া ছাড়াই আমাকে বিয়ে দিয়ে ফেললো। কি অদ্ভুত ব্যাপার! বিয়ের দিন আমার কপালে একটা নাকফুলও জুটল না। আমার বাবা বলেছে ওনার মেয়ে না, ওনাদের বাড়িতে থাকতাম তাই বাবা ডাকে। এটা শোনার পর কষ্টে বুকটা ফেটে গিয়েছিল। যাই হোক, শ্বশুর বাড়িতে আসলাম, একদম ভাঙাচোরা ঘর, 2টা মাত্র রুম। ঘর দেখে মাথা ঘুরলো আমার। বর আমাকে বিয়ে করে এনে কোথায় গেছে সেটাও জানি না। শ্যামলা গায়ের রঙের বর যা দেখলাম। আমাকে খাটের উপর বসানো হলো। বলে রাখি, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার বর এতিম, তার কেউ নেই। আর বাবা মারা যাওয়ার সময় এই বাড়িটা তাকে দিয়ে গেছে। তার যে কজন আত্মীয় স্বজন আছে তারা আমার বরকে পরিচয়ও দেয় না। আমি রাতে বরের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম। সে রাতে আসলো না। সে আসলো ফজরের আজানের পর, তাও মাতাল হয়ে। বিশ্বাস করবেন কি না জানি না, সে কোনো কিছু না বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। চাহিদার শেষে ঘুমিয়ে পড়লো। আমি কাঁদতে লাগলাম, হায় আল্লাহ, এ কী হলো আমার কপালে! সারা জীবনে সুখ পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠলে বাথরুম খুঁজতে লাগলাম। ঘরে আর কেউ ছিল না, তাই তাকে ডাকলাম। সে আমাকে খুব খারাপ ভাষায় গালি দিয়ে বলল, ঘুমাতে দে। আমিও আর কিছু বলিনি। আমি ঘরের মধ্যে বালতিতে প্রস্রাব করলাম। আশেপাশে একটাও কল ছিল না। অন্যের বাড়ি থেকে পানি আনতে হয়। আমি নতুন বউ, কোথায় যাব কিছুই চিনি না।
আমার মনে হলো আমি দুজকখানা এসে পড়েছি। সেদিন 2টা বাজে ঘুম থেকে উঠে বলল, ভাত দাও। আমি দিলাম। তারপর তাকে বললাম, আচ্ছা বাথরুম কোথায়, তারপর পানি কোথা থেকে আনবো? সে ভাত খেয়ে উঠে আমাকে বাথরুমে নিয়ে গেল। কি বলবো, বাড়ি থেকে অনেক দূরে একটা জঙ্গলের মতো জায়গায়, রাত বেড়ে তো আসাই যাবে না, আর বর্ষার সময় ভুলেও না। তারপর সে একটা বাড়ি দেখালো, ওখান থেকে পানি নিয়ে আসতে বললো, আর রাস্তার পাশে মসজিদে পুকুর থেকে গোসল করতে বললো। আমি তো কান্নায় শেষ। এটা কি হলো নসিবে, এটা কি হলো? যাই হোক, আমাকে আর বাপের বাড়ি থেকে কেউ দেখতেও আসলো না। দিন যেতে লাগলো, তার অত্যাচার বাড়তে লাগলো, অহেতুক গালাগালি। আমাকে বিয়ের 7 দিন মারতে শুরু করলো। সে মদ খেয়ে মাতাল হয়ে আসলো, আর আমার জামা খুলতে একটু দেরি হয়েছিল চাহিদা মেটানোর জন্য। কি জঘন্য সময় ছিল বলে বোঝাতে পারবো না। খুব লজ্জা লাগছিল অন্যের বাড়িতে পানি আনতে যেতে, তারপর মসজিদের পুকুরে গোসল করতে। আমি 2 দিনও গোসল করতাম না লজ্জায়, আর রাতের বেলা প্রস্রাব দিলে তাও বালতি ভরে করতাম, তাও বাথরুমে যেতাম না। বাথরুম না যাওয়ার জন্য একদম কম খেতাম, আর তার তো কোনো খবরই থাকতো না। সে ঠিকমতো কাজ করতো না, একদিন বাজার করে আনলে 10 দিন আনতো না। বলে বোঝাতে পারবো না আমার কষ্টের কথাগুলো। শুধু আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি একই রাখছো নসিবে, জীবনে কি সুখ দিবা না? তো বিয়ের 1 মাস পর আমাদের বাড়িতে যাই, গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করি। আর মা আমাকে বলল, এত ঢং করতে হবে না, অনেক ঢং করেছিস। বাড়িতে একদিন থাকার পর বাবা বলল, কিরে যাবি না, বিয়ে দিয়েছি, এখানে কি শ্বশুরবাড়িতে যা। তাদের আমি খুলে বললাম এই অবস্থা, কিন্তু তারা বলল বিয়ে দিয়েছি এটাই বেশি। এরপর মাকে বললাম, মাও আমি তো তোমার মেয়ে, কেন আমার সাথে এমন করলে? মা বলল, পেট বাঁধানোর সময় মনে ছিল না? আমি এটাও বলতে পারলাম না, বাইরের মানুষ না ঘরের মানুষই করেছে, নসিব খারাপ হলে যা হয় আর কি। এরপর থেকে সবটা মেনে নিলাম, আর নিজে নিজে যুদ্ধ শুরু করলাম। শ্বশুরবাড়িতে এলাম, মনোবল আরও শক্ত করলাম, এখানেই আমাকে থাকতে হবে। কিন্তু বর প্রতি রাতে মদ খেয়ে মাতাল হয়ে আসতো। বিয়ের 1 মাস পর চালের কথা বললাম, ঘরে চাল ডাল কিছুই ছিল না। চালের কথা বলার সাথে সাথে মায়ের বলতো, কাজ করে খা। আমি বিয়ের 1 মাস পর থেকে মানুষের বাড়িতে কাজ করতাম, তারা যা দিত চাল ডাল তাই খেতাম। আমার মা আমার একটা বারেও খোঁজ নেয়নি। মানুষের ধান ঝাড়তাম, উঠোন লিপতাম, তারা যা দিত তাই খেতাম, কারণ বর বাজার করতো না। আর সে যা কাজ করতো, বিয়ের সময় আমাকে আমার বাপের বাড়ি থেকে একজোড়া কানের দুল আর চেন দেয়। একদিন সন্ধ্যাবেলায় এসে দেখি, বলে তোমার চেনটা দাও তো। সাধারণত সে সন্ধ্যার দিকে বাড়ি আসে না। আমি সরল বিশ্বাসে তাকে চেনটা দিলাম। সে তো যখন মাতাল হয়ে বাড়ি ফিরল, আমি তাকে কিছুই বললাম না। সকালে চেনটার কথা জিজ্ঞাসা করলে আমাকে মায়ের বলে, তোর বাড়ি থেকে আমাকে 10,000 টাকা ছাড়া আর কি দিয়েছে? আমিও মায়ের খেয়ে পড়ে রইলাম, কি আর বলবো। প্রায় আমাকে যৌতুক নিয়ে নির্যাতন করতো, না পারতাম বাঁচতে, না পারতাম মরতে। মানুষের বাড়িতে সারাদিন কাজ করে ঘরে এসে কাজ করতে হতো, রান্নার জন্য লাকড়ি আর পাতা আমাকে খুঁজে আনতে হতো। সে একদিন কাজে গেলে 10 দিন যেত না, আর মদ খেয়ে টাকা সব শেষ করে ফেলতো। আমি আমার কানের দুলজোড়া লুকিয়ে রাখলাম। এরপর একদিন রাতে সে তার একটা বন্ধু নিয়ে আসে, সাথে তার খাওয়ানোর জন্য কি কতগুলো আনে। আমি খেলাম, আমার খুব মজা লাগলো। কিন্তু আর কিছুক্ষণ পরে আমার ঘুম আসলো। ঘুম থেকে অনুভব করলাম আমার শরীর খুব ব্যথার জন্য উঠতে পারছিলাম না। নাপা খেলাম, আর সেদিন কাজে গেলাম না। মানুষের বাড়ি থেকে খাওয়ার পানি আনতে গেলে তারা নানান রকম কথা বলতো, অনেক সময় কলে তালা মেরে দিত, তারপর নানান রকম কটু কথা বলতো, আর সবাই আমাকে নিয়ে অনেক ফিসফাস করতো। আমার বরকে এলাকার মদতি রফি বলে সবাই চেনে, শুধু রফিক বললে কেউ চেনে না। আমি শুধু আল্লাহকে ডাকতাম। আমার বর বছরে ঈদের দিনও নামাজ পড়তো না, কত বড় কাফের ছিল। তারপর প্রায় সময় বন্ধুটা আসতো, আর সে যেদিন আসতো সেদিন আমার খুব ঘুম আসতো। তো একদিন সন্ধ্যাবেলা বন্ধুটা ঘরে আসে, আমার গায়ে হাত দেয়, আর আমি বলি কী সমস্যা, সেটা আমি আবার আমার বরকে বলি। তখন বরের বন্ধু আমার উত্তর দেয়, প্রতিদিন তো তোমার গায়ে হাত দেই, তখন সমস্যা হয় না। আমি কথা শুনে হয়ে গেলাম, মানে কি? তারপর বরের বন্ধু আমার বরের সামনে আমার রেপ করে। আমি কাঁদতে থাকলে আমাকে অনেক মারে, আর বলে এমনি এমনি করে না, আমাকে টাকা দেয়। আমি আর এই অত্যাচার নিতে পারতেছিলাম না। সব সময় আল্লাহকে ডাকতাম আর বলতাম আমার বরের মৃত্যু হয় না কেন। এরপর থেকে বন্ধুটা প্রায় আসতো, আর আমার বাজারে কষ্ট হতো না। আমি কোনো প্রতিবাদ করলে আমাকে অমানুষের মতো মারতো, আর সব সময় বলতো বাপের বাড়ি থেকে টাকা আন, টাকা না আনলে এভাবে টাকা ইনকাম করে দিবি। তারপর কিছুদিন পর বাবার বাড়ি যাই। মাকে টাকার কথা বলতে এক প্রকার আমাকে ঝেঁটিয়ে বিদায় করলো। আমি নিরুপায় হয়ে কী করব, শ্বশুর বাড়িতে চলে আসলাম। বরের পর অনেক রকম লোক আনতো,
ঘরে, আর আমি তাদের চাহিদা মেটাতাম। আর না মেটালে আমাকে খুব মারতো। ছেলে মানুষের মায়ের সেটা তো বুঝিনি। প্রায় 2 মাস পর ঘরের ভিতর বাথরুম আর কল দিল, কারণ লোকগুলো আসে। এক প্রকার আমাকে আমার পর দেহ ব্যবসায়ী বানাইছে। শুধু আল্লাহকে ডাকতাম, আল্লাহ হেদায়েত করো। তারপর গ্রামের অনেকে বলতো, মোদিতির ঘরে এত মানুষ কেন যায়, ছেলে মানুষদের আড্ডা, আরও অনেক কথা। তারপর একদিন শুনলাম আমার বাড়ি বন্ধক দিছে জুয়ায় হারিয়ে যাওয়ার। আমার মাথায় আকাশ ভেঙে পড়লো, এটা কি হলো? তারপর আমার বর বলল, এভাবে টাকা জমালে আরও 1 বছর দেহ ব্যবসা করলে টাকা জোগাড় হয়ে যাবে। সেদিন নিজের উপর অনেক ঘৃণা চলে আসলো, বলার মতো না। আমি এক রাতে বাড়ির পাশে এক চাচির অনেক অসুখ থাকায় তাদের বাড়িতে রাতটা থাকি। রাতে আমার ঘরে গ্রামের চেয়ারম্যানের লোক আসে, আমার বর্ষ সবাইকে ধরে নিয়ে যায় আর জুয়ার খেলার জন্য। সবাইকে অনেক মারে, সেটা আবার আমি শুনি। চেয়ারম্যানের লোকেরা যখন তাকে ধরে নিয়ে যায় আর মারে, তখন আমি চেয়ারম্যানের কাছে ছুটে যাই। চেয়ারম্যান টাকা চায় আমার কাছে। আমার বরের বন্ধুদের ছেড়ে দেয়, কারণ ওরা টাকা দেয়। আমার কাছে 5,000 টাকা চায়, কিন্তু আমার থেকে তো টাকা নেই। পরদিনে তাকে ইচ্ছে মতো মাইর খাওয়ার পর আমার কানের দুলজোড়া বেচে টাকা দিয়ে তাকে ছুটাই। মাইর খাওয়ার পর বেশ কিছুদিন অসুস্থ ছিল। ভালো হওয়ার পর চেয়ারম্যান খবর পাঠায় আর বলে, তোর বউকে কিছুদিনের জন্য আমার কাছে ফাটা, তোকে টাকা দেব। এরপর আমার আর চেয়ারম্যানের কাছে পাঠায় আমাকে। খুব লজ্জার বিষয়, চেয়ারম্যানের কাছে 2 দিন ছিলাম। এরপর ওখান থেকে এসে বলি, তোর সাথে আর সংসার করব না। তখন বাপের বাড়ি চলে যাই। প্রায় 2 বছর পর বাপের বাড়িতে যাই। যাওয়ার সময় খালি হাতে যাই, টাকা ছিল না, নাস্তা পানি কোথা থেকে নিব। এরপর মা আমাকে দেখে এক প্রকার তেড়ে আসলো। কিছু বললাম না। গিয়ে দেখি, ওমা, বড় ভাই বিয়ে করছে, তার বউ গর্ভবতী। সে আমার মাকে জিজ্ঞাসা করছে, মা এটা কে? তো আমার মা উত্তর দেয়, আমাদের ঘরে কাজ করতো, আগে নিজের মেয়ে বলে নাই। এরপর মা আমাকে বলে, দুপুরে খেয়ে যাবি নাকি এখন যাবি? আমার আর কিছুই বলিনি। শ্বশুরবাড়ি চলে আসি। আসার পর বর আমাকে খুব মারে, বলে, মা তো জায়গা দিল না, গেলি কেন? আরও বলল, আমার চুলো ছাড়া তোর আর কি কারো জায়গা হবে? আরও অনেক বাজে বাজে গালিগালাজ করলো। সে রাতে মরতে চেয়েছি, কিন্তু সাহস দেয়নি। পুরো গ্রাম মোটামুটি সবাই আমাকে খারাপ বলতো, তেমন কেউ মিশতে চাইতো না। আর এদিকে বাড়ি বন্ধকের টাকার জন্য আসলো, বলল, কিছু টাকা হলেও দে কিস্তির হিসাবে। এসে ওনারা আমাদের গালাগালি করে। 80,000 টাকা ছিল বাড়ি বন্ধকির টাকা। এরপর আমার পর অনেক পুরুষ মানুষ আনে আর আমাকে তাদের চাহিদা মেটাতে বলে। যাই হোক, এরকম চাহিদা মিটিয়ে 10,000 টাকা জোগাড় হয়। আর তাকে বললাম, যাও টাকাটা দিয়ে আসো। সে টাকা দিতে গিয়ে একদিন আর আসলো না। আর এদিকে ওনারা টাকা দেওয়ার জন্য অনেক কথা বলল, আর বলল, টাকা না দিলে কালকে বাড়ি থেকে বের করে দিবে। বর আসলো, তো আমি জিজ্ঞাসা করলাম, ওনাদের টাকা দিলে না? বর বলল, জুয়া খেলে ফেলেছি, টাকা নাই, কোথা থেকে দিব? সমস্যা নেই, আজকে 10 জন আসবে, 500 করে দিলে 5,000 হবে। তুই শুধু 2 দিন একটু কষ্ট করবি। বিশ্বাস কর, সে রাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। আমি মরেই গিয়েছি, প্রচুর রক্তপাত হয়েছে, কিন্তু আমাকে সে ডাক্তারের কাছে নিল না। সারাদিন কষ্ট করলাম, শুধু রক্ত যাচ্ছে, বন্ধ হচ্ছে না। আমার বর অমানুষটা আমার অসুস্থতা দেখে ও রাতে 3 জন আনলো। তারা কোনো কিছুই মানল না। অনেক কেঁদেছি, চিৎকার করেছি, উল্টো অনেকগুলো মায়ের খেতে হলো। আমার ওর মাতাল, সে কি বুঝবে? তারপর আজ জানি না, নিজেকে হাসপাতালে দেখতে পেলাম। এক আয়া বলল, আমাকে নাকি ভোর 4টায় বাজে হাসপাতালে এনেছে অজ্ঞান অবস্থায়। রক্ত দিয়েছে 1 ব্যাগ, আরও 2 ব্যাগের মতো দরকার। আমার বর আসলো, আমি তখন কথা বলতে পারছিলাম না। সে আমায় বলল, নাটক করে উল্টো টাকা খরচ করতেছিস। আমি কেঁদে দিলাম, খুব ব্যথা হচ্ছিল গায়ে, আর বললাম, তোর বিচার খোদাই করবে। বিকালের দিকে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। ওনাকে ইমার্জেন্সি চিটাগাং মেডিকেল কলেজে পাঠায়। এরপর ওনার বর লাপাত্তা হয়ে যায়। আপুটার মা আসে, কিছু দেখা করে চলে যায়। এরপর ওনার অবস্থা অবনতি হলে ওনার পরিবারের লোকজন ডাকে হাসপাতালে কর্মরতরা, কিন্তু কাউকে পায় না। এরপর আপুটা বলে ওনার কেউ নেই। এরপর হাসপাতাল আর পুলিশ ডাকায়, আর পুলিশ আপুটাকে সব বলে। আপুটার রক্তশূন্যতা দেখা যায়। এরপর রাত 2টায় উনি চিটাগাং মেডিকেল কলেজে মারা যায়। মারা যাওয়ার আগে উনি এগুলো পুলিশকে বলেছিলেন। আর এই ঘটনা চট্টগ্রাম সংবাদপত্রে 2012-তে ব্যাপকভাবে ছড়ায়। দৈনিক আজাদিতে আপুটার মা আপুটার লাশটা নেয়নি। ওনার বাড়িতে যোগাযোগ করা হলেও কেউ যোগাযোগ করেনি। উনি যখন মারা যান হাসপাতালে কেউ ছিল না ওনার, এমনকি ওনার মাও না। পরে মেডিকেলের কর্মকর্তারা পুলিশকে আবার খবর দেয়, আর ওনার লাশ
পুলিশরাই দাফন করে, কারণ ওনার পরিবারে কেউ যোগাযোগ করেনি, আর যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের বিলটা সরকার বহন করেছে। এরপর কেউ আর মামলাটা নিয়ে ঘাটেনি, কারণ পুলিশ তো টাকা ছাড়াও নড়ে না। দোয়া করবেন আপুটার জন্য। পরিশেষে এটাই বলবো, সবাই সাবধান, কারণ দিন শেষে আমরা নারীরা অনেক অসহায়। আর অনেকে বলে এটা কি সত্যি হতে পারে, তাদের বলবো আমার পুরো গল্পটা সবগুলো চেক করুন, ওখানে অনেক বোন লিখেছে আপনার ভাইয়ের ধারা ও রেপ হয়েছে। তাছাড়া সত্য মিথ্যা যাচাই করা দায়িত্ব আপনাদের। ভালো থাকুন সব সময়, আর কমেন্ট করে জানাবেন, কারণ এটাই আমার পাওয়া। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নরপশু বর সত্য ঘটনা অবলম্বনে। এত কষ্ট করে লিখে যদি এটুকু পাওয়া না যায়, তাহলে লিখে আর কী লাভ বলুন? কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।